সবাই কেমন আছে? আশা করি ভালো আছেন। ফুটবলের এই কালো অধ্যায়ের মধ্যে আপনারা আশা করি সবাই ভালো আছেন। আম এই কয়দিন তো আমরা বিক্ষোভ করলাম, বয়কটের ডাক দিলাম এবং লাস্ট পর্যন্ত ফাহমিদুল কে আনতে পারলাম না। কিন্তু তাবিথ আউয়াল যে কিনা বাফুফে প্রেসিডেন্ট সে বলছে যে তারা ফাহমিদুলকে বিবেচনায় রাখতেছে এবং তারা জুন মাসে তাকে মানে যখন হোমে খেলা হবে বাংলাদেশের তখন তাকে নিয়ে আসার পরিকল্পনা করতেছে। কিন্তু কথা হলো, এটা কি ঠিক হইলো? ইন্ডিয়ার এগেইনস্টে ফাহমিদুলের যে পেস, যে ড্রিবলিং, এটা আমাদের খুব দরকার ছিল। বাট এখন নাই, কিছু করার নাই। এভাবে করে চলতে হবে। বাট বাংলাদেশ ফুটবল আল্ট্রাস তারা ঘোষণা দিয়েছে তারা সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিবে এবং তারা বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের পর এই সিন্ডিকেটের এগেইনস্টে তারা আবার বয়কটের ডাক দিবে এবং তারা উম তাদের দাবি আবার নিয়ে রাস্তায় নামবে এবং আশা করি তারা সফল হবে। যেকোনো পরিস্থিতিতে আমরা পাশে আছি, ভিডিও বানাচ্ছি, আমরা কথা বলবো অবশ্যই এবং চাইও বাফুফে এটা ভাবুক এবং বাফুকে এটা ভাবতে বাধ্য করা হোক যে সিন্ডিকেট ভাঙতে হবে তাদেরকে। অনেক প্রতিভা আছে এই সিন্ডিকেটের জন্য তারা কিছু করতে পারছে না। প্রতিভা বেঞ্চ গরম করতেছে। আবার অন্য ক্লাবের বেঞ্চ গরম প্লেয়ার তারা এসে জাতীয় দলে রিপ্রেজেন্ট করতেছে। এটা তো ঠিক না। তো এখন আসি কথায়, বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ নিয়ে কথা বলবো। বাট এখন আসি কালকে ইউএফএ নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল। ৪ টা ম্যাচ আছে আপনাদের জন্য। ইতালি, জার্মানি, নেদারল্যান্ড, স্পেন, ফ্রান্স, ক্রোয়েশিয়া অ্যান্ড ডেনমার্ক, পর্তুগাল। রোনালদো মাঠে নামছে। যাই হোক, আমি প্রথমে আসি জার্মানি ভার্সেস ইতালি নিয়ে। প্রথম খেলা ইতালির মাঠে, পরেরটা হবে জার্মানির মাঠে, সিগন্যাল ইদুনা পার্কে। যাই হোক, আসেন আজকে ট্যাকটিক্যাল বিশ্লেষণ করি। প্রথমে প্রবাবল লাইন আপটা দেখি আমরা। প্রবাবল লাইন আপে ইতালি 3-5-1-1 পজিশনে খেলানোর চেষ্টা করবে, যেখানে ডোনারুমা গোলকিপার, বুনো গিওর্নো, বাস্তোনি অ্যান্ড ডি লরেনজো 3-ম্যান ডিফেন্স সামলাবে এবং সামনে 5-ম্যান মিডফিল্ডে, যেখানে টোনালি লিড দিবে, রোভেল্লা, ফ্রাতেসি অ্যান্ড কাম্বিয়াজো উদুগোয়ে। তারা 5টা টটেনহামের এই পর্যন্ত ভালো শুরু করছে উদুগিয়ে। দেন নিকোলো বারেলা অ্যান্ড ইতালিয়ান সেন্সেশন রাতেগুই অ্যাটালান্টার হয়ে এবার সিরিয়ায় 22টার উপরে গোল দিচ্ছে, যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন। প্রোফাইলটা দেখাই। যদি জার্মানির ঠেকাইতে হয়, জার্মানির ডিফেন্সকে রাতে গিয়ে ওকে আটকাতে হবে অবশ্যই। সে সিরিয়ার এই সিজনে 22টা গোল দিছে। 27 ম্যাচে 23টায় স্টার্ট করছে এবং 22 গোল দিয়েছে, 4টা অ্যাসিস্ট, মানে 26 GA। অফকোর্স গ্রেট। তাকে আমাদের ঠেকাতে হবে। নিকোলো বেরেলার যদি প্রোফাইলটা দেখাই, নিকোলো বেরেলা ইজ অলসো এ গুড পারফর্মার ফর হিজ ক্লাব ইন্টার মিলান, যেখানে কিনা এই সিজনে তার 3 গোল, 6 অ্যাসিস্ট, 9 GA। 2027 প্লেট খেলছে, রেটিং 7.43। তার কাজ হচ্ছে প্লে মেকিং। সেটা যদি ঠিক মতো করতে পারে তো ইতালি এখান থেকে গোল দিতেও বের করতেও পারে। বাট জার্মানি কি ছেড়ে দিবে ইতালিকে? জার্মানি ছাড়বে না। জার্মানি কি করবে? জার্মানির পজিশন হবে 4-2-3-1 পজিশনে, ডায়মন্ড পজিশনে। আই ডোন্ট থিঙ্ক ডায়মন্ড পজিশনে। যাই হোক, নোবেল গোলকিপার, দেন রুডিগার অ্যান্ড শল্টারবেক, 2 সিভি উইথ খিমিক অ্যান্ড মিটল স্টাইট। তো মিডল স্টার্ট এবার আপনারা মনে করবেন কে নতুন প্লেয়ার, লেফট ব্যাকের এবার বুন্দেসলিগা ফাটাই দিয়েছে ভাই। মিডল যদি প্রোফাইলটা দেখাই, মিডল স্টুটগার্টের হয়ে এখন পর্যন্ত আমি তার ডিফেন্সিভ পজিশনটা দেখাবো। জাস্ট ডিফেন্ডিং ট্যাকল 49টা, ট্যাকলস পার্সেন্টেজ 73.1%, ডুয়েলস ওন করছে 66.7, এরিয়াল ডুল ওন করছে 20, এরিয়াল ডুল ওন পার্সেন্টেজ হিসাবে করলে 58.8, আর ইন্টারসেপশন 29, ব্লক 2টা, ফাউলস কমিটেড 20টা। এখানে যদি আপনি
লেফট উইংব্যাক খেলাতে চাচ্ছেন তাহলে ডেভিড রাম একটা গ্রেট পজিশন। যদি ডেভিড রামের আপনার এই সিজনটা দেখাই কম্পারেটিভলি লাইপজিগের হয়ে কম্পারেটিভলি আই থিঙ্ক বেটার খেলছে মিডলস্টাম। ডিফেন্ডিংটাই দেখবো। ট্যাকলস অন 19টা, ট্যাকলস অন পার্সেন্টেজ 73.1%, ডুয়েল অন 45.3%। আই থিঙ্ক ডিফেন্সেসে ওর অ্যাটাকিং পজিশনটা বেটার। আপনি যদি অ্যাটাকের ধার বাড়াতে চান তখন আপনি ডেভিড রামকে নামাতে পারেন, কিন্তু আমি মনে করতেছি পরে নামানো ডেভিড রামকে উচিত যদি সে মিডলস নতুনভাবে খেলতে না পারে। বাট ডিফেন্সে অ্যান্ড্রিশ অ্যান্ড গ্রস, অ্যান্ড্রিশের এই সিজনটা ওইরকমভাবে যাচ্ছে না। এন্ড্রিজের যদি আমি প্রোফাইলটা দেখাই, এন্ড্রিজ ইজ নট গুড ফর লেভারকুসেন অ্যান্ড অলসো জার্মানি, বাট আমার মনে হয় গরেসেকা দিয়েই শুরু করাটা ঠিক হবে। গরেসেকা দিয়ে এই সিজনে মাত্র 2 গোল 1 অ্যাসিস্ট। যদি ডিফেন্সিভ হাফটা দেখি সে যেহেতু অ্যাজ এ সিডিএম পেনাল্টিস কনসিড করছে একটা, ট্যাকল অন করছে 11টা, ট্যাকল অন পার্সেন্টেজ 52.4%, ডুয়েলস অন করছে 55, ডুয়েল পার্সেন্টেজ 53.9%। আমি যদি কম্পেয়ার করি টু লিওন গরেজেকা, আমি যদি লিও গরেজেকার কম্পেয়ার টু এনরিশ 56.2%, ডুয়েলস অন 60, ডুয়েলস অন 60.6%, এরিয়াল ডুয়েল অন 64.3%, ইন্টারসেপশন 12, ব্লক 8, ফাউলস কমিটেড 11, রিকভারি 61। রিকভারি এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি অ্যাজ এ সিডিএম খেলেন আপনার রিকভারিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 60 পজিশন অন ফাইনাল থার্ডে যে 8টা ড্রিবল পাস করছে 9বার পরাস্ত হয়েছে। বাট আপনি যদি রবার্ট এন্ড্রিসে দেখেন অ্যাজ এ ডিফেন্ডিং ইন্টারসেপশন করছে 22টা, বল রিকভারিও 61, সেম। বাট কম্পেয়ার টু হিসেবে 16 স্টার্টের মধ্যে আই থিঙ্ক গোরেজেকা মাস্ট বি স্টার্ট ফর জার্মানি অ্যাগেন্স্ট ইতালি। দেন গ্রসের যদি এটা দেখি 7 অ্যাসিস্ট অ্যাজ এ 6 পজিশনে গ্রস বেটার আই থিঙ্ক। আপনি গ্রসের যদি পাসিং দেখেন অ্যাসিস্ট 60টা করছে, এক্সপেক্টেড অ্যাসিস্ট 5.46, সাকসেসফুল পাস 1. সাকসেসফুল পাসেস 1239 ফর বুরুশিয়া ডর্টমুন্ড, পাস অ্যাকুরেসি 87.1%, লং বল অ্যাকুরেসি 50, একটু খারাপ। সাকসেসফুল ক্রস দিছে 42টা, ক্রস অ্যাকুরেসি 27.8%। অ্যাজ এ ডিফেন্ডিংয়ে একটা পেনাল্টি কনসিড করছে, ট্যাকল অন 26, পার্সেন্টেজে 66.7%। আপনি যদি অফেন্সিভ আর ডিফেন্সিভ দুইটাই দেখেন তাইলে গ্রস বেটার দেন কারিম আদিয়েমি, জামাল মুসিয়ালা, লেরয় সানে। আমি লেরয় সানেকে ভাই লাগবেই ইতালির অ্যাগেন্স্টে। এইসব টিমের সাথে লেরয় সানেকে অনেক বেশি ইম্পর্টেন্ট দেন ডাইনস্ট ব্রুশিয়া মনসেনগ্লাডবাখের। এইবার ভাই আই থিঙ্ক যদি জার্মানির নাগলসম্যান এবার 22 প্লেয়ার সিলেক্ট করছে। আমরা মনে করতেছিলাম আমাদের জার্মানিতে স্ট্রাইকার নাই, খালি হ্যাভার্সই আছে স্ট্রাইকার, বাট না, এবার অনেক ভালো ভালো স্ট্রাইকার শেয়ার মধ্যে। ওয়ান অফ দেম টিম ক্লেমস ডাইনস্ট। আপনারা লুকিং ফর দ্যাট। এই সিজনে 15টা গোল দিছে, 5টা অ্যাসিস্ট করছে, 20 গোল জিএ। তার উপর আপনি এক্সপেক্টেড গোল তার 12.90, গোলস 15টা, এক্সজি হলো 17.94, পেনাল্টিতে একটা গোল দিছে, নন পেনাল্টি 11.32, শর্টস 68টা, শর্টস অন টার্গেট 36টার মধ্যে 15টা গোল। ঠিক আছে, খারাপ না, বাট ভালো। যদি আমি হেড টু হেডটা দেখাই, 2টা ওয়ান ফর ইতালি, 5টা ড্র, 2টা আবার লাস্টটা দেখা হয়েছে তখন জার্মানি 5-2 জিতছে, ইতালির 1-1 ড্র হয়েছে 0-0। আমার মনে হইতেছে এটা ড্র হবে 1-1 বা 2-2 এরকম কিছু। এটা ভালো ট্যাকটিক্যাল ব্যাটল হবে। দেন আসি নেদারল্যান্ডস ভার্সেস স্পেন।
সবচেয়ে বড় ম্যাচ আপনার ইতালিয়ান জার্মানির পর। আপনারা জানি আমি অ্যাজ এ জার্মান ফ্যান আমি অবশ্যই ইতালি জার্মানি দেখব, বাট অ্যাজ এ নিউট্রাল যারা ইউরোপিয়ান ফ্যান তারা নেদারল্যান্ড ভার্সেস স্পেন দেখবে। নেদারল্যান্ড স্পেন মানে কাগজে কলমের সবচেয়ে বড় ম্যাচ, যেখানে ইসে ডেলিট ভ্যান্ডাইক যারা পজিশন 4-2-3-1, দেন ডেলিট অ্যান্ড ভ্যান্ডাইক, দেন টিম্বার লেফট ব্যাক অ্যান্ড ফ্রিম্পং, ডিয়ং আর গ্রেভেনবার্গ দুই মিডফিল্ডার যারা কিনা ফর্মে আছে। লিভারপুলের জন্য গ্রাভেনবার্গ অস্থির খেলছে, ডিয়ং তো ডিয়ংই। এখন কথা হচ্ছে পেদ্রি আর ডিয়ং এর একটা দ্বিমুখী লড়াই হবে, কে জিতবে ভাই মিডফিল্ড। এই ম্যাচটা যদি কেউ দেখে থাকে সে ভাই মিডফিল্ডে কে জিতবে এটা নিয়ে, ডিয়ং জিতবে না পেদ্রি জিতবে, কে বেটার ফর মানে তাদের টিমের পার্সপেক্টিভ অনুযায়ী যে মিডফিল্ড কন্ট্রোল করতে পারবে সেই জিতবে এই ম্যাচ। যেমন ক্র্যাকপো, রেইন্ডার্স, সিমন্স, ব্রবেরি ভাই দুইটারই পারফেক্ট, বাট ডিফেন্স একটু হলেও শক্ত, মানে ডিফেন্স একটু হলেও বেটার নেদারল্যান্ডের। মিডফিল্ডও সমান সমান, বাট অ্যাটাকে একটু হলেও আমি ইসেকে আগায় রাখবো, স্পেনকে আগায় রাখবো। বাট যদি মিডফিল্ড কন্ট্রোলটা নিয়ে নেয় নেদারল্যান্ড তাইলে চান্স আছে, কারণ জাভি সিমন্স বেটার, রেইন্ডার্স গ্রেট, কার্ডি গেকপো গোল স্কোরার। কিন্তু যদি মিডফিল্ড কন্ট্রোল হারাই ফেলায় তাহলে নেদারল্যান্ডের ডিফেন্সের উপর আমার ওই রকম ভরসা নাই যতটা, কারণ লামিন ইয়ামাল ভাই, আপনি লামিন ইয়ামাল যে ম্যাজিকে আপনি গোল খাইয়ে যেতে পারেন, আপনি ডেলিট ভ্যান্ডাইক কিছু করতে পারবে না, বাট মিডফিল্ড কন্ট্রোলটা এই ম্যাচে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। দেন আসি, আমি হেড টু হেডটা জাস্ট দেখাবো আপনাদেরকে। দুইটা জিতছে নেদারল্যান্ড, একটা জিতছে স্পেন, একটা ড্র। লাস্ট খেলা হয়েছে 2020-এ নেদারল্যান্ড আর স্পেনের একে ড্র হয়েছে, আবার 2015-তে, মানে 5 বছর 10 বছরের মধ্যে 3-4 বার খেলা হয়েছে। লাস্ট খেলা গেছে 2020-এ, তখন ওই খেলা আমি করি না, বাট এখন যেটা খেলাটা হবে একটু বেস্ট একটা খেলা হবে। আপনারা যদি দেখে থাকেন নেদারল্যান্ড ভার্সেস স্পেন ম্যাচটা দেখবেন। দেন আসি রোনাল্ডোর খেলা, পর্তুগাল ভার্সেস ডেনমার্ক। অফকোর্স ডেনমার্কে মাইকেল স্টার্ট করবে, অ্যান্ডারসন, ভেস্টারগার্ড, ডোরগু, ক্রিশ্চিয়ানসেন, এরিকসেন। ঠিক আছে, ডেনমার্ক গুড, ডেনমার্কের মাঠে খেলা। যদি বলি কস্তা তাদের পর্তুগালের গোলকিপার। দেন আসি সিলভা। সিলভা কে? সিলভা হলো বেনফিকার অ্যান্তনিও সিলভা। এবার আমি যদি ডিফেন্ডে দেখি, ট্যাকেল ওন করছে 11, ট্যাকেল ওন পার্সেন্ট 44.0%, ডুয়েলস ওন করছে 64, ডুয়েলস ওন পার্সেন্টেজ 58.7%। গুড, খারাপ না, বাট রুবেন ডিয়াজের সাথে কি দরকার, বা সে কি ভালো করতে পারবে কিনা, ম্যাচ করবে কিনা রুবেন ডিয়াজের সাথে, এইটা মোস্ট ইম্পর্টেন্ট। দেন আসি মেন্ডিস, ডিয়াগো ডালট ভালো খেলতেছে ডিয়াগো, বাট ডিয়াগো ডালট ম্যানচেস্টার ইউনাইটেডে কখনো ভালো কখনো খারাপ, এটা এখন পর্যন্ত শিওর না কবে ভালো করবে ডিয়াগো ডালট। দেন ভিতিনিয়া নেভেস, বাই পিএসজি দুই মিডফিল্ডার পর্তুগালের হয়ে খেলতেছে, তো তারা জানে দুইজনের খেলা সম্পর্কে। মিডফিল্ড কন্ট্রোল পর্তুগালি করতেছে, এই ম্যাচ পর্তুগালি জিতবে। দেন রাফায়েল লিয়াও, ব্রুনো ফার্নান্দেজ, নেতো অ্যান্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডো বল বানাই দিবে, গোল দিয়ে দেবে। পর্তুগাল ম্যাচ জিততেছে, পর্তুগাল উঠে গেছে। দেন মানে ফার্স্ট লেগেও জিতবে, সেকেন্ড লেগেও জিতবে। দেন আসি ফ্রান্স ভার্সেস ক্রোয়েশিয়া। ফ্রান্স হইল এই যে কয়টা যে 8টা টিম আছে সবচেয়ে সেরা অ্যাটাকিং সাইড। কে না আছে ভাই, কে না আছে? যাই হোক, একটু দেখাই দিই ইসের ডেনমার্ক পর্তুগালের হেড টু হেডটা দেখানো উচিত। একটাই জিতছে ডেনমার্ক, বাকি 4টা পর্তুগাল জিতছে। লাস্ট যেটা একটা জিতছে সেইটা হইল 2011 সালে, এরপরে কখনো জিততে পারেনি। তো আমি তো বললামই ডেনমার্ক পর্তুগাল মধ্যে পর্তুগাল ফেভারিট, ভালোভাবে জিতবে। দেন আসি লাস্ট ম্যাচ ফ্রান্স ভার্সেস ক্রোয়েশিয়া। খারাপ লাগতেছে মার্কাস থুরামের জন্য, মার্কাস থুরাম ইনজুরিতে পড়ছে, দ্যাটস ওয়াই খেলতে পারবে না। ক্রোয়েশিয়া যদি আমি দেখি, দেন কোলোমুয়ানি, অলিসে, ডেমবেলে, এমবাপ্পে,
ভাই এমবাপ্পে রিয়াল মাদ্রিদের জন্য ফর্মে আছে, ওলিসে বায়ার্ন মিউনিখের জন্য ফর্মে আছে, ডেমবেলে পিএসজির জন্য ফর্মে আছে, কোলো মুয়ানি জুভেন্টাসের জন্য ভালো খেলতেছে। তো কেমনে কি ভাই ফ্রান্স ফ্রান্স ভাই গোল দিবে তো, বাট লুকা মদ্রিচ কোভাচিচের মিডফিল্ডের ডুও কি করতে পারে এটা ইম্পর্টেন্ট অনেক বেশি। দেন আছে পেরিসিচও পিএসবির হয়ে ভালো খেলছে। দেন বতরিনা, পাসালিচ অ্যান্ড ক্রামারিচ ফর ক্রোয়েশিয়া। জানি না ভাই, ফ্রান্স ক্রোয়েশিয়া অলওয়েজই ডেড রাবার হয়। 2018 ফাইনাল যদি মনে থাকে কারো, কিছু করার নাই। একটাই জিতছে লাস্ট 5 ম্যাচের মধ্যে, 6 ম্যাচের মধ্যে 2টা ড্র হয়েছে, 3টা জিতছে ফ্রান্স। তার মধ্যে লাস্ট যেটা ক্রোয়েশিয়া জিতছে সেটা হলো 2022 সালে ইউএফএ ন্যাশনস লিগেরই গ্রুপের ম্যাচ ছিল। বাট মানে লাস্ট যেবার ইউএসএ ক্রোয়েশিয়া জিতছিল। দেন 1-1 ড্র ছিল, 2-1 ফ্রান্স জিতছে 2020 সালে। এই যে 2018 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল ছিল, 4-2 জিতছিল ফ্রান্স। তো এইখানে ক্রোয়েশিয়ার মাঠে যেহেতু খেলা, ক্রোয়েশিয়ার ক্রোয়েশিয়ার মাঠে যেহেতু খেলা, ফ্রান্সই জিতবে বা ড্র করুক সমস্যা নেই তো, ফ্রান্সে যে জিতে যাবে। তো আমার মনে হচ্ছে জার্মানি ইতালি ড্র, ফ্রান্স ড্র হইতে পারে, না জিতুক বা ড্র হইতে পারে। দেন হ্যাঁ, আপনাদের পর্তুগাল জিতে যাইতেছে, বাট নেদারল্যান্ড আর স্পেনে কী হবে জানি না। এটা বেটার একটা ম্যাচ দেখতে পাবেন। নেদারল্যান্ডের মাঠে যেহেতু খেলা, আশা করি নেদারল্যান্ডই জিতবে। দেন স্পেনের মাঠে কী হয় সেটা দেখেন। তো আসি, ফিফা নেশনস লিগ আপনারা এনজয় করবেন আশা করি এবং জিতবেন।